প্রথম যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিন ক্লিয়ার তো প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। ওকে, দেখো বেদের রচনাকাল সম্পর্কে আমাদের ভারতীয় পরম্পরা এবং পাশ্চাত্য যে বিদেশি বা বৈদেশিক যে সমস্ত আচার্যরা রয়েছে, এই পরম্পরাটা, ভারতীয় এবং বৈদেশিক পরম্পরাটা আমাদের পড়তে হয় সিলেবাসের মধ্যে। নেটের যদি সিলেবাসের একটা অংশ আমরা দেখি, ওখানে ভারতীয় পরম্পরা এবং বৈদেশিক পরম্পরার মধ্যে কিন্তু দুটো জায়গা রয়েছে, যে জায়গাগুলো থেকে কিন্তু আমাদের নেটের সিলেবাসে কোশ্চেন আসে। যদি আমরা এবারের কোশ্চেনই দেখি, এবারের ম্যাক্স মুলার থেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। পার্টিকুলার প্রশ্নটা কি এসেছিল আমার পুরোপুরি অপশন সহ আমি বলতে পারবো না, কিন্তু ছন্দকাল, মন্ত্রকাল, ব্রাহ্মণকাল বা সূত্রকাল, যে কোনো একটা কাল দিয়ে হয়তো ম্যাক্স মুলারের মতে বেদের রচনাকাল জিজ্ঞাসা করেছিল। তাই তো বোধহয়, নাকি? যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে কেউ একজন কনফার্ম করবে আমাকে। বাবলি, এসেছিল এরকম প্রশ্ন ম্যাক্স মুলার থেকে? যারা পরীক্ষা দিয়েছিল বললে একটু আগেই, তাদের মধ্যে থেকে কেউ একজন কনফার্ম করো আমাকে। হ্যাঁ আর স্যার, রাশিদুল ছন্দকাল বলো, কি থেকে বলছো? এসেছিল। ছন্দকাল থেকে এসেছিল। ম্যাক্স মুলারের মতে ছন্দকালে বেদের কাল কি, তাই তো? তো আমাদেরকে শুধুমাত্র ছন্দকাল না, ছন্দকালের পরেও মন্ত্রকালে কি তিনি তিনি ছন্দ, মন্ত্র, ব্রাহ্মণ এবং সূত্র, এই চারটে বিষয়কে আধার করে, মানে চারটে বিষয়ে কি বেদের কাল নির্ণয় করেছেন। এবং তিনি মেনলি বৌদ্ধ সাহিত্যকে আধার করে তার বেদের কাল নির্ণয় করেছেন। তো আধার, কে কোন বিষয়গুলোকে আধার করে বেদের কাল নির্ণয় করছেন এবং কাকে অবলম্বন করে বেদের, তিনি ছন্দকালে 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ বেদের কাল বলেছেন, মন্ত্রকালে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ বলেছেন, ব্রাহ্মণকালে 800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ বলেছেন, এবং সূত্রকালের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখবো 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ। তো আমরা যদি 200 200 করে কমাই, তাহলেই কিন্তু আমাদেরকে মনে থাকবে। এবার এখানেই তোমাদের যদি আরোহ অবরোহী ক্রম দেয়, ধরো সাপোজ, তাহলে যদি বলে ম্যাক্স মুলার যে বিষয়ে বেদের কাল নির্ণয় করেছেন সেগুলোকে কালের দৃষ্টিতে আরোহী ক্রমে সাজাবো। তো আরোহী মানে কি? পর্বতে আমরা আরোহণ করি, আরোহণ মানে আমরা গাছে উঠি, পর্বতে উঠি, ছোট থেকে বড় বা নিচু থেকে উঁচুর দিকে উঠি। তো আরোহী ক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়র দিকে যাওয়াকে আরোহী ক্রম বলে। আর অবরোহণ মানে হচ্ছে, এবার তোমরা সকলে দেখতে পাচ্ছ তো স্ক্রিন? হ্যাঁ স্যার। এক্সট্রিমলি সরি, টেকনিক্যাল ইস্যু হয়েছিল কোনো কারণে, যে কারণে আমার স্ক্রিন বা আমি লেফট হয়ে গেছিলাম ক্লাসরুম থেকে। যাই হোক, যেটা বলছিলাম, তো অবরোহণ মানে কি? অবরোহণ মানে হচ্ছে আমরা ওপর থেকে যখন নিচের দিকে নামি সেটা অবরোহণ, নিচের থেকে ওপর দিকে যখন উঠি তাহলে সেটাকে বলে আরোহণ। তো আরোহী পদ্ধতিটাকে কি বলবো আমরা? ছোট থেকে ওপরের দিকে যাওয়াকে আরোহী ক্রম বলবো, আর ওপর থেকে যখন নিচের দিকে আসবো, মানে বড় থেকে ছোটর দিকে যখন যাব, সেটাকে অবরোহী ক্রম বলবো। তো এখানে তোমাদের কি করতে পারে, ম্যাক্স মুলারের মতে বেদের কাল নির্ণয়ের আরোহী ক্রমে সাজাতে দিতে পারে। আরোহী ক্রম মানে কি? ছোট থেকে বড়র দিকে যাব। তো কালের দিক থেকে খ্রিস্টপূর্বাব্দ যখন বলেছে, খ্রিস্টপূর্বাব্দ যখন করব, তখন কিন্তু ছন্দকাল সব থেকে পুরনো, কারণ খ্রিস্টপূর্বাব্দটা কিন্তু বড় থেকে, মানে বড় সংখ্যা থেকে জিরোর দিকে আসে। আর খ্রিস্টাব্দটা কিন্তু জিরো থেকে, যেমন আমরা যে খ্রিস্টাব্দ বলি, আমরা দিয়ে 2024 খ্রিস্টাব্দে এসেছি, ঠিক আছে? সেটা জিরো থেকে ধীরে 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 1 2 3 করে 2024 পর্যন্ত দেখা যায়। কিন্তু খ্রিস্টপূর্বাব্দটা কিন্তু একটু উল্টো, সেখানে বড় থেকে ছোটর দিকে যায়। এখন তোমরা যদি দেখো ছন্দকালে 1200 থেকে 1000, মানে বড় থেকে ছোটর দিকে আসছে খ্রিস্টপূর্বাব্দ সবসময়, ঠিক আছে? মন্ত্রকাল কি 1000 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ আসছে, কারণ খ্রিস্টের জন্মের অত বছর পূর্বে তিনি নির্ণয় করেছেন। তো খ্রিস্টের জন্মের অতকাল পূর্বে মানে সেটা বড় থেকে ছোটর দিকে আসছে, এটাকে একটু খেয়াল রাখতে হবে। তো এখানে আরোহী ক্রম যদি আমরা দেখি, মানে ছোট থেকে বড়র দিকে কালের দিক থেকে যদি দেখি আমরা, তাহলে কিন্তু ছন্দকাল সব থেকে পুরনো, তারপর মন্ত্রকাল, তারপর ব্রাহ্মণকাল, তারপর সূত্রকাল। কিন্তু যদি অবরোহী ক্রম বলে, তখন কিন্তু আমাদের নিচ থেকে উপরের দিকে যেতে হবে, সূত্র, ব্রাহ্মণ, মন্ত্র, ছন্দ। তো এই বিষয় দুটোকে খেয়াল রাখতে হবে। কাল নির্ণয়ের ক্ষেত্রেও কখনো আরোহী অবরোহী ক্রম কোন সময় দিয়ে দেবে আমরা কেউ জানি না কিন্তু, ঠিক আছে? তো যেখানেই আমরা পড়বো, যেখানেই মনে হবে ক্রম আসার একটা সম্ভাবনা রয়েছে, সেখানেই আমরা তখনই নিজেদের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করব আরোহী এবং অবরোহী ক্রমে এখান থেকে কি প্রশ্ন হতে পারে। এভাবে যদি তোমরা প্রতিনিয়ত নিজেদেরকে রেডি করার চেষ্টা করো, প্রশ্নের লেভেল যতই স্ট্যান্ডার্ড হোক না কেন, তোমাদেরকে খুব একটা বাধা পেতে হবে না, ঠিক আছে?
এরপর আমরা যদি ওয়েবরের দিকে দেখি, ওয়েবর কি করেছেন, তিনি বেদের কাল কোনোভাবেই তিনি স্বীকার করেন। তার মতে আরেকটি বিষয় বলে রাখি, ম্যাক্স মুলার যে বেদের কাল নির্ণয় করলেন, তিনি যে গ্রন্থতে বেদের কাল নির্ণয় করেছিলেন সেই গ্রন্থটার নাম কেউ বলতে পারবে? এই যে ছন্দ, মন্ত্র, ব্রাহ্মণ এবং সূত্রকালে তিনি বেদের কাল নির্ণয় করলেন, তিনি একটি গ্রন্থে এই বিষয়টি আলোচনা করেছেন। কোন গ্রন্থে আলোচনা করেছেন কেউ কি বলতে পারবে? হিস্ট্রি অফ অ্যান্সিয়েন্ট সংস্কৃত লিটারেচার, এটা স্যার। ভেরি গুড, ভেরি গুড। এ হিস্ট্রি অফ অ্যান্সিয়েন্ট সংস্কৃত লিটারেচার 1859 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে তিনি নিজেই তার অপর আরেকটি গ্রন্থে তিনি নিজেই স্বীকার করেছেন যে বেদের এই যে কালের কথা আমি নির্ণয় করেছি আমার এই গ্রন্থে, সেটা সম্পূর্ণ অবাস্তবিক। বেদের কাল নির্ণয় করা প্রায় অসম্ভব বা নির্ণয় করা যায় না। সেটি তিনি তার পরবর্তী আরেকটি গ্রন্থে তিনি নিজের মতকেই খণ্ডন করেছেন। সেটি কোন গ্রন্থে করেছেন বলো দেখি? ফিজিক্যাল রিলিজিয়ন। যে বললে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ফিজিক্যাল রিলিজিয়ন 1890, ওনার মৃত্যুর পরবর্তীতে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। 1890-তে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে তিনি নিজেই স্বীকার করেছেন যে বেদের কাল সঠিকভাবে নির্ণয় করা পসিবল নয়। ঠিক আছে, তো এই ম্যাক্স মুলারের মত গেল। ওয়েবর তো নিশ্চিতভাবে বেদের কাল স্বীকার করেননি, কিন্তু আনুমানিক তিনি বলেছেন 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে বেদের কাল ধরা যেতে পারে। ইয়কবি যিনি ছিলেন এবং বাল গঙ্গাধর তিলক, এরা দুজনেই জ্যোতিষকে আধার করে বেদের কাল নির্ণয় করেছেন। তার মধ্যে কৃতিকা এবং বসন্ত সম্পাতে, এই কৃত্তিকা, বসন্ত সম্পাদ এগুলো জ্যোতিষী ট্রাম। ঠিক আছে, জ্যোতিষ শাস্ত্রে এই ট্রামগুলো ইউজ করা হয়। তারা যেহেতু জ্যোতিষকে আধার করে বেদের কালগুলো নির্ণয় করেছেন, তো সেখানে কৃত্তিকা, মৃগশিরা ইত্যাদি বিভিন্ন কাল রয়েছে বা জ্যোতিষের বিভিন্ন রকমের নক্ষত্র রয়েছে। এই নক্ষত্রকে ডিপেন্ড করে কোনো কোনো সময় কিন্তু পরীক্ষায় তোমাদের জ্যোতিষ না দিয়ে ডিরেক্ট কিন্তু নক্ষত্র অবলম্বন করে দিতে পারে যে নক্ষত্রকে আধার করে কারা বেদের কাল নির্ণয় করে। কারণ জ্যোতিষের বিচার্যের বিষয় মেনলি গ্রহ নক্ষত্রের ওপরেই তো কার্যকলাপগুলো হয়, কার্যকলাপগুলো হয়। তো বিভিন্ন নক্ষত্র রয়েছে জ্যোতিষ শাস্ত্রে। সেই নক্ষত্রের মধ্যে কৃতিকা এবং বসন্ত সম্পাদ রূপ নক্ষত্রে তারা ঋগ্বেদের কাল তিনি নির্ণয় করলেন 4000 4500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ, এবং ব্রাহ্মণের কাল বলেছেন 3000 খ্রিস্টাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, এই বিষয় দুটোকে খেয়াল রাখতে হবে। এবং বাল গঙ্গাধর তিলক যিনি ছিলেন, আগের বারে যে কিছুদিন আগে যে পরীক্ষাটা তোমাদের ক্যান্সেল হয়ে গেল, সেখানে বোধহয় বাল গঙ্গাধর তিলকের মতে কৃতিকাতে বেদের কাল কি এটা এসেছিল সম্ভবত, আমি যদি খুব একটা ভুল না বলি। এবছরে এসছে ম্যাক্স মুলারের মতে ছন্দকালে বেদের কাল কি এসছে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ আগে শুধুমাত্র সরাসরি একটা কাল দিয়ে দিত, এখন কিন্তু তার আন্ডারে যে ভাগগুলো রয়েছে, অর্থাৎ অদিতিতে কি কাল, মৃগশিরাতে কি কাল, কৃত্তিকাতে কি কাল, অন্তিমে কি কাল, এই কালগুলোকে আমাদের এই টার্মগুলো দিয়ে খেয়াল রাখতে হবে। যে কোনো সময় কিন্তু এখান থেকে এভাবে প্রশ্ন হতে পারে, একটু অ্যাডভান্স আমাদের জন্য লেখাপড়া করতে হবে। এবং উইন্টারনিস যিনি ছিলেন, তিনি মিতালি শিলালেখকে আধার করে বেদের কাল নির্ণয় করেছেন। এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার গ্রন্থটার নাম মনে রাখবে, এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার এই গ্রন্থে। আর ওয়েবর যে গ্রন্থটিতে বেদের কাল অনিশ্চিত বলে বলেছেন সেটি দা হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার। তো একটি হলো উইন্টারনিটসের যে রচনা সেটা এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার, এবং ওয়েবরের যেটি রচনা সেটি হলো দা হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার। এই দুটো গ্রন্থের কিন্তু একটু নামগুলো খেয়াল রাখতে হবে। এবং ইয়কবি তিনি করেছেন দ্য অ্যান্টিকুইটি অফ ভেদিক কালচার। গ্রন্থের নামগুলো এখানে মেনশন করেনি, তোমরা চাইলে লিখে নিতে পারো। আমি আরেকবার রিপিট করবো, কেউ জানতে অসুবিধা নেই, কারো যদি মনে হয় আরেকবার জানতে চাও তো আমি রিপিট করে দেবো। দ্য অ্যান্টিকুইটি অফ ভেদিক কালচার বলে একটি গ্রন্থ তিনি বেদের কাল সম্পর্কে কিন্তু আলোচনা করেছেন। ঠিক আছে, এইটুকুনি বিষয় নিয়ে কারোর কোনো সংশয় বা কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে পরের স্লাইডে যাব। বোঝা গেছে তো এইটুকুনি বিষয়, আশা করি প্রত্যেকেরই। এরপর আমরা যে অংশটা দেখব সেটা এর পরবর্তী অংশে। এক নজরে আমরা বৈদিক কাল সম্পর্কে একটা পিপিটির মধ্যে দিয়ে একটা স্লাইডে দেখে নেওয়ার চেষ্টা করব, যেখানে কিছু ভারতীয় ব্যক্তিদের নামও আমরা পাবো। যে সমস্ত ভারতীয় ব্যক্তিরা কি কি বিষয়কে আধার করে, চাইলে তোমরা এটা স্ক্রিনশটও নিতে পারো, আর যদি পিডিএফ পর্যন্ত অপেক্ষা করো পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই পিপিটি। আর মত প্রতিপাদক হচ্ছে দয়ানন্দ সরস্বতী, যিনি বেদ মন্ত্রকে আধার করে সৃষ্টির প্রারম্ভতে বেদের কাল নির্ণয় করার কথা বলেছে। তার মতে বেদের কাল হচ্ছে সৃষ্টির প্রারম্ভে বা সৃষ্টির প্রাককালেই বেদ মন্ত্রকে আধার করে তিনি বেদের কাল নির্ণয়ের কথা। জ্যোতিষকে আধার করে
দীননাথ শাস্ত্রী চুলেট যিনি ছিলেন, তিনি 3 লাখ বছর পূর্বে বেদের কালের সময় বলেছেন এবং তিনি জ্যোতিষকে আধার করে করেছেন। তো এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, এদের মধ্যে কারা কারা জ্যোতিষকে আধার করে বেদের কাল নির্ণয় করেছেন, বলে 4-5টা নাম দিয়ে দেবে। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে জ্যোতিষকে এদের মধ্যে আমরা বালকৃষ্ণ দীক্ষিতকে পাচ্ছি, দীননাথ শাস্ত্রী চুলেটকে পাচ্ছি, বাল গঙ্গাধর তিলককে পাচ্ছি, ইয়েকবিকে পাচ্ছি। এরা কিন্তু জ্যোতিষকে আধার করে বেদের কাল। ভূগর্ভকে আধার করে বেদের কাল নির্ণয় করেছেন কারা, প্রশ্ন করতে পারে, 4-5টা অপশন দিয়ে দেবে। তো অবিনাশ চন্দ্র দাস এবং নারায়ণ ভবন রাও, এরা দুজন কি ভূগর্ভ এই বিষয়টাকে কেন্দ্র করে বেদের কাল নির্ণয় করেছেন। একজন বলেছেন 25,000 বছর পূর্বে, একজন বলেছেন 7,000 খ্রিস্টপূর্বাব্দ। তো এই 4টায় আরজি ভান্ডারকার যিনি বেদ মন্ত্রকে আধার করে, প্রশ্ন হতে পারে এদের মধ্যে কারা বেদ মন্ত্রকে আধার করে বেদের কাল নির্ণয় করেছেন, বলে 4-5টা অপশন দিয়ে দেবে। তার মধ্যে দয়ানন্দ সরস্বতী, আরজি ভান্ডারকার, এই দুটো অপশনে থাকলে তোমাদের দুটোকে বেছে নিতে হবে। এরম কিন্তু প্রশ্ন এই অংশ থেকে আমরা দেখতে পেতে পারি, ঠিক আছে। এবং মিতালি শিলালেখকে আমরা দেখলাম, উইন্টার নিটস যিনি মিতালি শিলালেখকে আধার করে বেদের কাল, আর বৌদ্ধ সাহিত্যকে আধার করে ম্যাক্স মুলার। এখানে এক নজরে আমরা বৈদিক কাল এবং তাদের আচার্য এবং তারা কি বিষয়কে আধার করে বেদের কাল নির্ণয় করেছেন, এই দুটো স্লাইড পড়ে নিলে বেদের কাল থেকে এর বাইরে প্রশ্ন হবে না, এটুকুনি জোরের সাথে বলা যেতে পারে। বেদের কাল তোমাদের এখানে বেদের কাল নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়, ঠিক আছে। নেক্সট স্লাইডে আমরা এবার যাই। এরপর আমরা পদপাঠ বিষয়ে একটু দেখবো, যে পদপাঠ সাধারণত পাঠকে 2 প্রকার বলা হয়েছে, প্রকৃতি পাঠ এবং বিকৃতি পাঠ বলা হয়েছে, ঠিক আছে। বৈদিক পদপাঠ প্রকৃতি পাঠ রয়েছে, বিকৃতি পাঠ রয়েছে। তার মধ্যে পাঠ্যক্রমের মধ্যে পদপাঠ যেটা আমরা পাচ্ছি, প্রকৃতি পাঠের মধ্যে পাচ্ছি সংহিতা, পদপাঠ এবং ক্রমপাঠ, 3টে পাঠ পাচ্ছি। এর মধ্যে ব্রাহ্মব্যের নাম দেখো ব্যাকেটে লেখা আছে, এটার কারণ কেউ বলতে পারে ব্রাহ্মব্য কে ছিলেন, কে একজন দেবতা বলো। ছিলেন স্যার। ব্রাহ্মব্য না, দেবতা ছিল না। হ্যাঁ, মানে কি বিষয়ে, মানে পদপাঠের সঙ্গে তিনি কিভাবে রিলেটেড সেই বিষয়টা জানতে চাইছি আমি। ওই ক্রম পাঠটার মানে ঋগ্বেদের পদপাঠের প্রণয়নকর্তা হচ্ছেন ব্রাহ্মব্য, ঠিক আছে, এটা মনে রাখবে। হ্যাঁ। ঋগ্বেদের পদপাঠের প্রণয়নকর্তা কে, ঋগ্বেদের পদপাঠের প্রণয়নকর্তা, পাঠ প্রণয়নকর্তা এবং পদপাঠকর্তা দুটোর মধ্যে তফাৎ রয়েছে। যদি আমরা পদপাঠকর্তা দেখি তাহলে রাবণ আর সাকল্য এই দুজন হচ্ছে ঋগ্বেদের পদপাঠকর্তা, কিন্তু পদপাঠ প্রণয়নকর্তা যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে তখন কিন্তু তার উত্তর পাল্টে যাবে, তখন কিন্তু ব্রাহ্মব্য উত্তর হবে। ঋগ্বেদের পদপাঠ প্রণয়নকর্তা হচ্ছে ব্রাহ্মব্য, আর পদপাঠকর্তা হচ্ছে রাবণ এবং সাকল্য, ঠিক আছে। এখান থেকে তোমাদের সম্ভবত এবার বিকৃতি পাঠের ক্রম এসেছিল, তার আগের পরীক্ষাতেও তোমরা দেখেছো জটামালা শিখারেখা ধ্বজদণ্ড রথঘন। জটামালা শিখারেখা থেকে কারোর গোলায় না, ধ্বজ রথ দণ্ডঘন এটা অনেক সময় গুলিয়ে নেয়। এখানে একটু যদি গল্পের ছলে মনে রাখো, রথ যদি আমরা দেখি, রথের সব থেকে উপরে কি থাকে, ধ্বজ বা পতাকা থাকে, তারপরে যেই দণ্ডের মধ্যে পতাকাটা আটকানো রয়েছে সেই দণ্ডটা পরে থাকে, তারপর রথের চূড়া বা রথটা থাকে। রথকে উপর দিক থেকে যদি নিচের দিকে আমরা ইমাজিন করি, প্রথমে আমরা পতাকাকে দেখতে পাই, পতাকা একটি দণ্ডতে লাগানো থাকে, সেই দণ্ডটা তারপরে দণ্ডের কিছুটা অংশ দেখা যায়, তারপরে আমরা রথটাকে দেখতে পাই। তো এই এই কনসেপ্টটা যদি একবার গল্পের ছলে মাথায় বসি নাও, তো ধ্বজ রথ বা ধ্বজদণ্ড রথগণ এই জায়গার ক্রমটা কখনো কালে গোলাবে না, জটামালা শিখারেখাটা হয়ে যায়। কিন্তু এই জায়গাটা থেকে আমরা যখন পড়তাম বা পড়েছি তখন আমাদের দণ্ডটা অনেক সময় ধ্বজের আগে চলে আসতো, অনেকদিন রিভিশন না করলে এটা হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। এই লাইভের প্রশ্ন পরীক্ষা হঠাৎ করে ধরো তুমি রিভিশন করে যেতে পারো, পরীক্ষার আগের 2-3 দিন বা 4 দিন হয়তো পড়োনি, অনেক সময় ভুলে যেতে পারি আমরা, তার 2 নম্বর ভুল হয়ে যাবে। তো এই গল্পটা একটু মনে রাখবে, রথ দিয়ে তাহলে আগে পতাকা তারপর দণ্ড তারপর রথ যেমন থাকে তেমন ধ্বজ দণ্ড রথ ঘন, ব্যাস, তাহলে আর কোনোদিনও ভুল হবে না, ঠিক আছে। এভাবে এটাকে গল্পের ছলে মনে রাখতে পারো, ঠিক আছে। আর সামবেদের যিনি পদপাঠকর্তা তিনি কে গার্গ, যজুর্বেদের পদপাঠকর্তা সাকল্য এবং আত্রেয়, এবং অথর্ববেদের কোনো পদপাঠকর্তা পাওয়া যায় না, অথর্ববেদের কোনো পদপাঠকর্তা নেই। তো এই হলো আমাদের পদপাঠ বিষয়ক কিন্তু আলোচনা। এখান থেকে কারোর কিছু জিজ্ঞাসা বা কোনো সংশয় বা কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এইটুকুনি পড়া হলো। কারোর কোনো জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা নেই, তাই তো। এরপর আমরা যে বিষয়টাতে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব ঋগ্বেদের ঋত্বিক এবং উপঋত্বিক, ঠিক আছে। ঋত্বিকের মধ্যে আমরা জানি ঋগ্বেদের যিনি ঋত্বিক হোতা,
সামবেদীয় ঋত্বিক হচ্ছে উদ্গাতা, যজুর্বেদীয় ঋত্বিক হচ্ছে অধ্বর্যু এবং অথর্ববেদীয় ঋত্বিক হচ্ছে ব্রহ্মা। এই চারটে ঋত্বিক এবং উপঋত্বিকের মধ্যে আমরা মৈত্র, আবরণ, অচ্ছাবা, গ্রাবস্তুত এই এনাদের পাই। সামবেদীয়ের মধ্যে প্রস্থেতা, প্রতিহর্তা, শ্রুব্রহ্মণ্য। যজুর্বেদীয় উপঋত্বিকের মধ্যে প্রতিপ্রস্থাতা, নেষ্টা, উন্নেতাকে পাই। আর অথর্ববেদীর মধ্যে ব্রাহ্মণাচ্ছাংশী, অগ্নিধ্র এবং পোতা। এই ছকটা মনে রাখার চেষ্টা করবেন। আগের দিন যখন আমরা যজ্ঞ করছিলাম, যজ্ঞ তো যে 1600 প্রকার ঋত্বিকের কথা বলা আছে, কোন যজ্ঞে 1600 প্রকার ঋত্বিকের প্রয়োগ আমরা দেখেছিলাম? আগের দিনের ক্লাসে অনেকেই ছিল, বলো। 1600 প্রকার ঋত্বিক, 12 প্রকার শস্ত্র, 12 প্রকার মন্ত্র কোন বৈদিক যজ্ঞের ক্ষেত্রে লাগে? বলো যারা আছো, অনেকেই আছো যারা আগেও ক্লাস করেছো। বলা যাবে না? স্যার অগ্নিহোত্র। অগ্নিহোত্র কনফার্ম তো? অগ্নিষ্টম। স্যার কোশ্চেনটা আরেকবার বলুন স্যার একবার। আমি বললাম এই যে 16 প্রকার ঋত্বিকের কথা দেখতে পাচ্ছেন, ঋত্বিক এবং উপঋত্বিক নিয়ে যে 16টা ঋত্বিকের কথা এখানে বলা আছে, এই 1600 ঋত্বিক কোন যজ্ঞে আমরা পাই? একজন বললো অগ্নিহোত্র, একজন বললো অগ্নিষ্টম। আরো কেউ কি অন্য কোনো যজ্ঞের নাম বলবে, নাকি অগ্নিহোত্র বা অগ্নিষ্টমেই ফিক্স থাকবে? স্যার অগ্নিহোত্র। শিওর তো? অগ্নিষ্টম। আচ্ছা, দু ধরনের উত্তর পাওয়া যাচ্ছে, কেউ বলছে অগ্নিষ্টম, কেউ বলছে অগ্নিহোত্র। এবার আমি বলি অগ্নিষ্টম হচ্ছে স্যার সঠিক উত্তর। যারা অগ্নিষ্টম। অগ্নিষ্টম, হ্যাঁ 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 অগ্নিষ্টমই হবে। যারা অগ্নিষ্টমের সঙ্গে গেছো, এই কেন আমি কোশ্চেনটা করলাম হঠাৎ করে, কারণ দেখছো, তোমরাই দেখছো তো কনফিউশন রয়েছে, অগ্নিহোত্র না অগ্নিষ্টম। এবার হয়ে যায় কি, এই কনফিউজিং কোশ্চেন গুলোই কিন্তু ইউজিসি নেট করে আমাদেরকে, ঠিক আছে? এই কোশ্চেন শক্ত হয় না, কোশ্চেন কনফিউশন করা হয়, স্টুডেন্টকে একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় ফেলে দেওয়া হয়, এ না বি না সি না ডি। এবার যার লাকে লেগে গেল লেগে গেল, যার লাগলো না তার লাক, ঠিক আছে? এই হচ্ছে অনেকে যারা পড়ছে, রিয়েলি যারা পরিশ্রম করছে তারা তো জানেই, তারা রিভিশন করছে। এবার যে মেয়েটা বা যে ছাত্র ছাত্রীটা প্রতিদিন রিভিশন করছে বা মাঝে মাঝে যোগ্যর স্টাডি মেটেরিয়াল খুলে বা যোগ্যটা খুলে একটু আধটু দেখছে, তার কিন্তু একবারে অগ্নিষ্টম বেরোবে, তার মুখ দিয়ে অগ্নিহোত্র কখনোই বেরোবে না, কারণ সে রিভিশন করছে। এটা রিভিশনটা কম হওয়ার কারণে এই দোলাচল বিষয়টা তৈরি হয়, ঠিক আছে? তো এই জায়গাটাকে আমাদের একটু সচেতন হতে হবে। যদি আমরা জেআরএফটা পেতে চাই বা নেটটাও পেতে চাই, একটু সচেতন হতে হবে। প্রশ্ন দিন দিন কিন্তু টাফ হচ্ছে, তার জন্য রিভিশনটাকে বাড়াতে হবে, ঠিক আছে? এরপরে আমরা যেটাতে যাব সেটা আরেকটি পরবর্তী স্লাইড, যেখানে এক নজরে আমরা দেখে নেব উপবেদাদিগুলো। বেদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে ঋগ্বেদের উপবেদ কি? আয়ুর্বেদ, যজুর্বেদের ধনুর্বেদ, সামবেদের গান্ধর্ববেদ এবং অথর্ববেদের স্থাপত্যবেদ। এই যে বিষয়গুলো হয়তো বেসিক জিনিস, ঠিক আছে, এগুলো একদমই বেসিক জিনিস, কিন্তু অনেক সময় দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে এই ছোট ছোট বিষয়গুলো থেকেও এমন আচমকা একটা দুটো প্রশ্ন এসে যায়, আমাদের হয়তো মনে থাকে না, ঠিক আছে? তো এইগুলোকে একটু রিভিশন করতে হবে। দেবতা কি? ঋগ্বেদীয় দেবতা অগ্নি, যজুর্বেদীয় দেবতা বায়ু, সামবেদীয় দেবতা সূর্য বা আদিত্য এবং অথর্ববেদীয় দেবতা বলা হচ্ছে অঙ্গিরাকে বলা হচ্ছে অথর্ববেদীয় দেবতা, ঠিক আছে? এরপর আমরা যদি দেখি ঋগ্বেদের প্রধান আচার্য, যারা প্রধান আচার্যটাকে একটু দেখে রাখতে হবে। প্রধান আচার্য পৈল, যজুর্বেদীয় প্রধান আচার্য বৈশম্পায়ন, সামবেদে জৈমিনী এবং সুমন্ত হচ্ছে অথর্ববেদীয় প্রধান আচার্য। ঋত্বিক এবং আচার্যটা কিন্তু কখনো যেন না গোলায়। অনেক সময় অনেকে ঋত্বিক এবং আচার্য একসাথে অপশানে দিয়ে দিলে কনফিউশন হয়ে যায়। ঋগ্বেদীয় আচার্য কি হোতাও দিয়ে দিল, পৈলও দিয়ে দিল, অনেক সময় অনেকের কনফিউশন হয়ে যায় পৈল হবে না হোতা হবে, ঠিক আছে? তো ঋত্বিক এবং আচার্যতে গোলাবে না এই বিষয়টা। ঋত্বিক এবং আচার্যতে গুলিয়ে গেলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। প্রতীক দেখতে হবে, প্রতীক নিয়ে প্রশ্ন এখনো আসেনি, কিন্তু করে রাখতে হবে। ঋগ্বেদীয় প্রতীক শরীরকে বলা হয়েছে, মনকে যজুর্বেদীয় প্রতীক বলা হয়েছে, বুদ্ধিকে সামবেদীয় প্রতীক বলা হয়েছে এবং অথর্ববেদীয় প্রতীক হচ্ছে আত্মা। মুখ্য কর্ম উপাসনা ঋগ্বেদীয় মুখ্য কর্ম, যজ্ঞ যজুর্বেদীয় মুখ্য কর্ম, স্তুতিস্তম সামবেদীয় মুখ্য কর্ম এবং প্রায়শ্চিত্ত হচ্ছে অথর্ববেদীয় মুখ্য কর্ম। প্রধান লোক ঋগ্বেদের ভূলোক, সামবেদের দুলোক এবং যজুর্বেদে হচ্ছে অন্তরিক্ষ লোক। এই বিষয়গুলোকে একটু দেখে রাখতে হবে।
কারণ এখান থেকে যে কোনো সময় ডান দিক বাম দিক স্তম্ভ মেলাতে দিতে পারে, একদিকে উপবেদ গুলো দিয়ে দিল, একদিকে বেদের নাম দিয়ে মেলাতে দিতে পারে, একদিকে প্রতীক গুলো দিয়ে দিল, একদিকে বেদ গুলো দিয়ে দিল, এইভাবে কিন্তু ডান দিক বাম দিক স্তম্ভ মেলাতে দিতে পারে, একদিকে মুখ্য কর্মগুলো দিয়ে দিল, একদিকে বেদগুলোর নাম দিয়ে ডান দিক বাম দিক স্তম্ভ মেলাতে দিতে পারে। এখনো যদিও বা আসেনি, কিন্তু আসতে পারে যে কোনো মুহূর্তে। ঠিক আছে, এইগুলো থেকে কিন্তু মেনলি বেশি ডান দিক বাম দিক স্তম্ভ বা তালিকা মেলানো আসার কিন্তু সম্ভাবনাই সব থেকে প্রবল। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রশ্ন পড়ার সময় আমাদেরকে একটা জিনিস ভালো করে দেখতে হবে যে কি এখান থেকে প্রশ্ন এনটিএ করতে পারে, এই বিষয়টাকেও খেয়াল রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, যাতে আমাদের ভুল না হয়ে যায়। পড়ার সময় যদি আমরা সেটা বারবার আলোচনা করি তাহলে আমাদের সুবিধা হবে। যেমন ঋগ্বেদ সংহিতার পরিচয় যদি এবার আমরা দেখি, দেখো ঋগ্বেদ সংহিতার অপর নাম কি? দশতৈ বা হোত্রবেদ বলা হয়েছে একে। বিভাজন কি? দুই প্রকার বিভাজন পাওয়া যায়। একবার পরীক্ষায় 2017-18 প্রশ্ন তুলে দেখবে দিয়েছিল যে কোন বেদের বিভাজন দুই প্রকারের পাওয়া যায় বা এরকম দ্বিবিধ বিভাজন পাওয়া যায়। কৃষ্ণ যজুর্বেদও অপশানে ছিল, তো বহুজন সেই সময় যজুর্বেদ উত্তর করে এসেছিল, কারণ কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ এই ভাগ দেখে তারা যজুর্বেদ উত্তর করে চলে এসেছিল। কিন্তু এখানে বিভাজন ক্রম বলতে কিন্তু অষ্টক্রম এবং মন্ডল ক্রমে বিভাজনের কথা বলা হয়েছে। ওইটা আলাদা বিভাজন, এটা আলাদা বিভাজন। ঠিক আছে, তো অষ্টক্রমের বিভাজনটা একটু আলাদা। অষ্টক্রমে 8টি অষ্টক রয়েছে, 64টা অধ্যায়। অষ্টক মানে কি? প্রত্যেকটা অধ্যায় 8টি করে অধ্যায় যেখানে থাকে তাকে অষ্টক বলা হয়। তো টোটাল 8টা অষ্টক রয়েছে, মানে 8টি অধ্যায়ের সমাহারকে যেমন আমরা অষ্টাধ্যায়ী পাই, এরকম বেদের এই অংশ ঋগ্বেদের 8টা অধ্যায় নিয়ে এক একটা অষ্টক তৈরি হয়েছে। তো টোটাল 8টা অষ্টক রয়েছে। তো 8 64টা টোটাল অষ্টক রয়েছে, 20-24টি বর্গ রয়েছে এবং মন্ত্র সংখ্যা হয়েছে 10,552টি মন্ত্র। অষ্টক্রমে মন্ত্র সংখ্যা আলাদা, মন্ডল ক্রমে মন্ত্র সংখ্যা কিন্তু আলাদা। এই দুটোকে খেয়াল রাখতে হবে। পরীক্ষায় যদি কখনো বেসিক কোয়েশ্চেন দেয় যে কত মন্ত্র, তখন বেশিরভাগই 10,580.5 বা 25 এরকমই প্রশ্ন কিন্তু থাকবে, 25 বা 1/4। ঠিক আছে, কিন্তু অষ্টক্রম যদি মেনশন করে দেয় তখন কিন্তু 10,552 কিন্তু আমাদের উত্তর হবে। এবছরে যেমন পরীক্ষা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, সম্ভবত ঋগ্বেদের অক্ষর সংখ্যা জিজ্ঞাসা করেছিল, তাই তো? একটা প্রশ্ন এসেছিল ঋগ্বেদের অক্ষর সংখ্যা কি, এরকম একটা প্রশ্ন বোধহয় নেটে এবার করেছিল। তো 1,53,826টি শব্দ পাওয়া যায়, শব্দ সংখ্যা জিজ্ঞাসা করেছিল বলে সম্ভবত, অক্ষর সংখ্যাটা। 1,53,826টি শব্দ রয়েছে এবং অক্ষর সংখ্যা রয়েছে 4,32,000 অক্ষর রয়েছে। এই দুটো বিষয় করে খেয়াল রাখবে। শব্দ দিয়ে যে কখনো অক্ষর দিয়ে দিতে পারে, কিন্তু অন্যান্য বেদগুলোর কিন্তু সেভাবে কোনো জায়গায় অক্ষর সংখ্যা শব্দ সংখ্যা মেনশন করে বলা নেই। এটি আমি একটি বইতে পেয়েছি, সেখান থেকে একটি ঋগ্বেদ মেনশন করা আছে, কিন্তু অন্যান্য বেদগুলো সেভাবে মেনশন কোথাও আমি পাইনি। আমি খুঁজে দেখবো, যদি অন্যান্য বেদগুলোর সেভাবে কোথাও পাওয়া যায় আমি তোমাদের প্রোভাইড করে দেবো পরে। ঠিক আছে, কারণ আসতে পারে যে কোনো মুহূর্তে। আমি সার্চ করছি। হ্যাঁ, শুনতে পারছি না, বলো। কেউ একজন কিছু বললে বোধ হয়। হ্যাঁ, কে কিছু বলছো, বলো। কে কি বললে আরেকবার বলো, আমি শুনতে পাইনি, কথাটা কেটে গেছে তোমার। স্যার ঋগ্বেদের অক্ষর সংখ্যাটা একবার বলুন না। ঋগ্বেদের অক্ষর সংখ্যা ঋগ্বেদের অক্ষর সংখ্যা স্টাডি মেটেরিয়ালে দেখুন স্পষ্টত মেনশন করা। স্টাডি মেটেরিয়াল দেখা যাচ্ছে তো, না দেখা যাচ্ছে না? আমি ভাবছি হয়তো যাচ্ছে, তো স্ক্রিনে দেখা। কে একজন কনফার্ম করো, আমি হয়তো দেখাই যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে পার্বতী দেখো, এই যে অক্ষর সংখ্যা বলে লেখা আছে, আমি দেখো এই যে মার্ক করছি, দেখো দেখতে পাচ্ছ কিনা, এই বোল্ড করে দিলাম। হ্যাঁ, এখানে দেখো 4,32,000 বলে লেখা আছে অক্ষর সংখ্যা। ঠিক আছে, এইটা হচ্ছে অক্ষর সংখ্যা। শব্দ সংখ্যাটা যদি দেখো 1,53,286। সম্ভবত এই সংখ্যাটা তোমাদের অপশানে কোথাও ছিল না যতদূর সম্ভব। তো কোশ্চেনটা জানি না ক্যান্সেল হবে কি হবে না, বা অন্য কোথাও অন্য সংখ্যা আছে কিনা। যদি এই অপশনটায় যদি কখনো 1,53,826 থাকে তো এটাই উত্তর হবে। অপশন গুলো এখনো পাওয়া যায়নি, কিন্তু প্রশ্নটা এসেছিল, এটা সম্ভবত শিওর এটা। মন্ডল সংখ্যা যদি দেখি, মন্ডল ক্রমে 10টি মন্ডল রয়েছে। টোটাল সূক্ত রয়েছে 1,028টা। তার মধ্যে 11টি বালখিল্য সূক্ত এবং 1,017টি এমনি সূক্ত রয়েছে। এই বালখিল্য সূক্তগুলো যেগুলো রয়েছে সেগুলো কোথায় উপলব্ধ হয়, কোন মন্ডলে? কেউ আমাকে একটু কনফার্ম করো বা বলো। প্রশ্ন হতে পারে বালখিল্য সূক্ত ঋগ্বেদের কোন মন্ডলে পাওয়া যায়।
তখন কি লিখবো আমরা, কোন অপশন চুজ করব? পড়িয়েছি বলো, পারা যাবে কেউ একজন? দইতা বলো। হ্যাঁ সুদেশ না বলো, ভেরি গুড বল। অষ্টম মন্ডল স্যার। অষ্টম মন্ডল, ভেরি গুড। সুদেশ নাও ওটাই উত্তর দিতে যাচ্ছিল, ভেরি গুড ভেরি গুড। অষ্টম মন্ডলে বালখিল্য সূক্তগুলো পাওয়া যায়। তো এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোথায় ঋগ্বেদীয় বালখিল্য সূক্তগুলো পাওয়া যায়। অনুবাদ যদি দেখি, অনুবাদ 85টি অনুবাদ রয়েছে। অনুবাদ মন্ডল ক্রমে মন্ত্র সংখ্যা হচ্ছে 10,580.25 বা 1/4। এটাকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এরপর আমরা দেখে নেবো একবার ঋগ্বেদের শাখাগুলো। ঋগ্বেদের শাখা সাধারণত পতঞ্জলির মত আর চরণবুহর মতটা অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্য দেখে রাখলেও চলে যাবে। অন্যান্য বলছি মানে আমি, এখন ধরো অনেকেই তোমরা শুধুমাত্র নেট না, কেউ বিপিএসসি নিয়ে পড়াশোনা করছো, কেউ হয়তো অন্যান্য বাইরের রাজ্যের পরীক্ষাগুলো নিয়ে পড়াশোনা করছো, তো তাদের জন্য পতঞ্জলি আর চরণবুহ দেখলেই চলে যাবে। কিন্তু ইউজিসি নেটের জন্য ভর্তি হরি, স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ, এই কিছু কিছু মত যেগুলো পাওয়া যায় সেই জায়গাগুলো কিন্তু একটু দেখে রাখার চেষ্টা করতে হবে। কোনো সময় দেখা যেতে পারে যে ঋগ্বেদের শাখা মতভেদ, যারা মতগুলো লিখে তাদের নামগুলো একদিকে দিয়ে দিল, আর শাখার সংখ্যাগুলো একদিকে দিয়ে দিল, দিয়ে মেলাতে দিতে পারে, ঠিক আছে। একদিকে 15, 21, 24, 9 দিয়ে দিল, এদিকে উল্টো দিকে পতঞ্জলি, ভর্তৃহরি, স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ দিয়ে দিল, এবার মেলাও। ডান দিক বাম দিক ছন্দ মানে স্তম্ভ মেলাও, এরকম প্রশ্ন হতেই পারে, ঠিক আছে। ঋগ্বেদের উপলব্ধ শাখাগুলোর মধ্যে 5টি, মানে চরণবুহর মতে যে 5টি শাখায়, সেই 5টি শাখায় পাওয়া যায় শাকল, বাষ্কল, আশ্বলায়ন, সাংখ্যায়ন এবং মান্ডুকায়নী। এই 5টি শাখা কিন্তু আমাদের ঋগ্বেদের উপলব্ধ শাখা, ঠিক আছে। অবশিষ্ট শাখাগুলো কালগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এরপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে ঋগ্বেদের যে 10টি মন্ডলের কথা আমরা বললাম, সেই 10টি মন্ডলের ঋষি, এইখান থেকে কিন্তু ক্রম যে কোনো মুহূর্তে আসতে পারে। তো এটা ক্রম মনে রাখার জন্য এই স্মরণীয় যে শ্লোকটা রয়েছে এটাকে একটু খেয়াল রাখতে পারো। स्वतार्चीन गृत समत विश्वात मामात्रि पंचकम भारद्वाज वशिष्ठ কণ্ব সোমা ভিগুর দশা। এই যে শ্লোকটা রয়েছে এখানে, শতার্চিন, গ্রীষ্মদ, বিশ্ব, বাম, অত্রি, এই 5টি প্রথম চরণে রয়েছে, প্রথম দুটো চরণে। তারপর ভারদ্বাজ, বশিষ্ঠ, কণ্ব, সোম এবং ভৃগু, এই 10 জন ঋষির জন্য এই কারিকাটা তোমরা স্পষ্টভাবে মুখস্থ করে রেখে দেবে। এই কারিকাটা মুখস্থ করে নিলে 10 জনের নাম ক্রমানুসারে মনে থাকবে, কোন রকম ভাবে ভুল হওয়ার সম্ভাবনা নেই। स्वतार्चीन गृत समद विश्व बामात्रि पंचकम भारद्वाज वशिष्ठ কণ্ব সোম ভিগুর্দশা, এটাকে মনে রাখার চেষ্টা করবে। তাহলে 10টা মন্ডলের ঋষিদের নাম ক্রমানুসারে মনে রাখবে, কোন রকম সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। এরপর আমরা মেইনলি যেটা দেখে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে সব থেকে কোন মন্ডলের সূক্ত সংখ্যা বেশি এবং কোথায় মন্ত্র সংখ্যা বেশি, এইগুলো একটু দেখে রাখলেই কিন্তু আমাদের চলে যাবে, ঠিক আছে। সবগুলো মনে রাখা কিন্তু সম্ভব নয়, পারাও সম্ভব। আচ্ছা, এখানে বংশমন্ডল কোথা থেকে কোথায় পর্যন্ত রয়েছে কেউ একজন আমাকে কনফার্ম করো, বলো। বংশমন্ডল বা যেগুলোকে আর্শমন্ডলও বলা হয়ে থাকে নামান্তরে, 2 থেকে 7, ভেরি গুড। 2 থেকে 7, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 নম্বরকেও বলা হয়। 7টা মন্ডল তো হচ্ছে, 2 থেকে 7 পর্যন্ত তো 6টা হয়ে যাচ্ছে। 2 থেকে 7 না 2 থেকে 8? 2 থেকে 7 না 2 থেকে 8? বলো ঠিক করে কেউ। স্যার 2 থেকে 7। 2 থেকে 7 মন্ডল বা আচার্য মন্ডল বা পরিবার মন্ডল বা বংশমন্ডল, আর্শমন্ডল বলা হয়, পরিবার মন্ডলও বলা হয়। হ্যাঁ, আর্শমন্ডল, পরিবার মন্ডল দুটোই বলা হয়। কিন্তু 2 থেকে 7 না 2 থেকে 8? প্রথম, হ্যাঁ 2 থেকে 7ই হবে, 6টা মন্ডলই হবে। 6টা মন্ডল, 2 থেকে 6, 2 থেকে 7, 6টা মন্ডল। আমি একটু গোলাচ্ছিল আমার, ঠিক আছে, 6টা মন্ডলই হবে। এরপর যেটা আমাদের দেখতে হবে এখানে সব থেকে 191টা সূক্ত কিন্তু দুটোতেই রয়েছে, ভৃগু এবং প্রথম এবং দশম দুটোতে 191টা। এই সংখ্যাগুলো কমন, এই কমন সংখ্যাগুলোকে দেখে রাখার চেষ্টা করতে হবে। প্রথম এবং লাস্ট এই দুটোকে একটু দেখে রাখলেই চলবে। 2006 ওখানে রয়েছে মন্ত্র সংখ্যা, আর অন্তিমে রয়েছে 1754। ফার্স্ট এবং লাস্টেরটা দেখে রাখবে।
কেউ সবটা মনে রাখা তো পসিবল নয়, প্রথম এবং লাস্টেরটা একটু দেখে রাখার চেষ্টা করবে, তাহলেই চলে যাবে, ঠিক আছে। এরপর আমাদের যজুর্বেদের সামান্য পরিচয়টা একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। যজুর্বেদের যদি দেখি পরিচয়, যজুর্বেদের শাখা পতঞ্জলির মতে 100 বা 101টি শাখা রয়েছে, চরণবুহ বা শৌনকের মতে 86টি শাখা রয়েছে, বিষ্ণু পুরাণের মতে 15টি শাখা রয়েছে, ব্রহ্মাণ্ড পুরাণের মতে 107টি শাখা রয়েছে এবং মুক্তিক উপনিষদের মতে 109টি শাখা রয়েছে। আর উপলব্ধ শাখা দুটো, মাধ্যন্দিন শাখা বা বাজসনী শাখা এবং কাণ্ব শাখা, এই দুটো শাখা হচ্ছে উপলব্ধ শাখা, ঠিক আছে। আর মাধ্যন্দিন বা বাজসনী সংহিতা যেটাকে বলা হয় এবং কাণ্ব সংহিতা যেটাকে বলা হয়, এর অধ্যায় ক্রমগুলো একটু প্যারালালি মনে রাখলে কি মনে রাখতে খুব সুবিধা হয়। এটাকে একটু প্যারালালি মনে রাখার চেষ্টা করবে, তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে। প্যারালালি বিষয়টা কি, মেন হচ্ছে দুটোকে যদি পাশাপাশি রেখে পড়ি না অনেক সময় মনে থাকে। যেমন মাধ্যন্দিন এবং কাণ্ব দুটোতেই 40টা করে অধ্যায় রয়েছে, কাণ্বতেও 40টা অধ্যায়, মাধ্যন্দিনে 40টা অধ্যায়। অনুবাক 303টে অনুবাদ রয়েছে মাধ্যন্দিন বা বাজসনী সংহিতায়, এখানে 328টা অনুবাদ রয়েছে কাণ্ব সংহিতায়, ঠিক আছে। এখানে 1975টি মন্ত্র রয়েছে, এখানে 20-86টি মন্ত্র রয়েছে। এইগুলো প্যারালালি মনে রাখলে কিন্তু একটু সুবিধা। এখানে প্রপাঠকটা বাদ চলে গেছে, প্রপাঠকটা একটু খেয়াল রাখতে হবে, কাণ্ডটাকে একটু খেয়াল রাখতে হবে। কাণ্ড এবং প্রপাঠক সম্ভবত না, ওটা তৈত্তিরীয় সংহিতার মধ্যে পড়ছে, এখানে না, ঠিক আছে। তৈত্তেরী এবং মৈত্রায়নের মধ্যে পাবো আমরা, ঠিক আছে। যজুর্বেদের মাধ্যন্দিন এবং কাণ্বর 40টা অধ্যায় দুটোতেই রয়েছে। অনুবাক সংখ্যাটা মনে রাখবে, 303 হচ্ছে মাধ্যন্দিনে বা বাজসনীতে, কাণ্বতে হচ্ছে 328, মন্ত্র সংখ্যা এর হচ্ছে 1975, এর হচ্ছে 20-86। খুব গুরুত্বপূর্ণ, যে কোনো সময় কিন্তু অনুবাক এবং অধ্যায় বা এইগুলো বিষয়গুলো কিন্তু দিতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কৃষ্ণ যজুর্বেদটা আমরা দেখবো। আচ্ছা, আর একটা যেটা বিষয় আমরা মিট করে গেলাম যজুর্বেদের থেকে, যজুর্বেদে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে যজুর্বেদের একটা সম্প্রদায় রয়েছে, সম্প্রদায়ের মধ্যে একটি ব্রহ্ম সম্প্রদায় রয়েছে, একটি আদিত্য সম্প্রদায় রয়েছে। তো আদিত্য সম্প্রদায়ের বেদ কোনটা আর ব্রহ্ম সম্প্রদায়ের বেদ কোনটা বলা যাবে? ব্রহ্ম হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের, আর আদিত্য হচ্ছে শুক্ল যজুর্বেদের। ভেরি গুড, ভেরি গুড। কে বললে তুমি? কৃষ্ণ? না স্যার, রশিদুল ইসলাম। রশিদ ইসলাম, বাহ, ভেরি গুড। রশিদের রিভিশন খুব সুন্দর করা আছে। কৃষ্ণ যজুর্বেদ হচ্ছে ব্রহ্ম সম্প্রদায় এবং শুক্ল যজুর্বেদ হচ্ছে আদিত্য সম্প্রদায়। তো এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে। এবং কৃষ্ণ যজুর্বেদে যদি আমরা দেখি, কৃষ্ণ যজুর্বেদের মন্ত্র সংখ্যা 2198 যেটা রয়েছে, এই মন্ত্র সংখ্যাটা কার অনুসারে 2198টা? কৃষ্ণ সংহিতা, যেটা মেন শাখা, যেটাকে আমরা মেন সংহিতা বলি, তৈত্তিরীয় সংহিতা অনুসারে এই মন্ত্রটা, ঠিক আছে। কিন্তু অন্য মন্ত্র আমরা পরে দেখবো, অন্যান্য পাঠও যখন দেখবো, আর প্যারালালি দুটোকে আমরা কম্পেয়ার করে দেখে নেবো, ঠিক আছে। এখানে যে মন্ত্রটা দেয়া রয়েছে 2198, এটি তৈত্রীয় সংহিতা অনুসারে দেয়া রয়েছে। মৈত্রায়নীতে কিন্তু 2144টি, সংখ্যাটা একটু অন্য। হ্যাঁ, তো প্রশ্নে যদি মেনশন করে দেয় কখনো, তখন যেটা মেনশন করে দেবে তৈত্রীয় বা মৈত্রায়নী সেটাই দিতে হবে। কিন্তু কখনো মেনশন করে দিল না, শুধু কৃষ্ণ যজুর্বেদ বললো, তখন মনে রাখতে তৈত্রীয়কে বেস করেই জানতে চাই, তৈত্রীয় হচ্ছে প্রধান। তো তখন 2198 অপশানে থাকলে ওটাকে উত্তর করবে। আর পতঞ্জলির মতে 85টা রয়েছে, চরণগুহ বা শৌনকের মতে 69 বা 69টি রয়েছে হচ্ছে শাখা, বিষ্ণু পুরাণের মধ্যে 27টি শাখা রয়েছে। আর উপলব্ধ শাখা কি কি? তৈত্রীয়, মৈত্রায়নী, কঠ এবং কপিস্থল, এই চারটেই হচ্ছে আমাদের পাওয়া যায়। চারটে শাখাই কিন্তু আমাদের উপলব্ধ শাখা, ঠিক আছে। এই চারটে শাখাই পাওয়া যায়। এরপরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তৈত্রীয় সংহিতা। তৈত্রীয় সংহিতার মধ্যে কাণ্ড, 7টি কাণ্ড রয়েছে। প্যারালালি বলতে চেষ্টা করছি, আমার মুখ থেকে সবসময় একটা প্যারালালি বেরোয়, কারণ আমি যখন পড়েছিলাম প্যারালালি পড়েছিলাম। তৈত্রীয়তে 7টা কাণ্ড, মৈত্রায়নীতে 4টে কাণ্ড। তৈত্রীয়তে 44টা প্রপাঠক, মৈত্রায়নীতে 54টা প্রপাঠক। তৈত্রীয়তে 631টা অনুবাদ, এখানে 634টা অনুবাদ। ওতে মন্ত্র সংখ্যা, মানে তৈত্রীয়তে মন্ত্র সংখ্যা 2198, এখানে 2144, ঠিক আছে। এই প্যারালালিটা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের কি পরীক্ষায় যে কোনো সময় আসুক না কেন গোলাবে না। তৈত্রীয়তে 7, ওখানে 4। তৈত্রীয়তে 44 প্রপাঠক, ওখানে 54 প্রপাঠক। এখানে 631টা অনুবাদ, ওখানে 634টা অনুবাদ। এখানে 2198টা মন্ত্র, এখানে 2144টা মন্ত্র। এভাবে মনে রাখার চেষ্টা করবে। এবং
ডিপলি প্রশ্ন আসছে। তাই মেন বিষয়গুলো, যে সংহিতার যে কাণ্ডে মেন বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেটা ব্রাহ্মণ বলো কিংবা সংহিতা বলো, আমাকে ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে রাখতে হবে যে ব্রাহ্মণ বা সংহিতার কোন কোন কাণ্ডে বা কোন কোন অধ্যায়ে। কারণ প্রশ্ন করতে পারে যে, আগেও এসেছে, তোমরা দেখেছো, তৈত্তিরীয় ব্রাহ্মণ নিয়ে সম্ভবত প্রশ্ন এসেছিল 2020 বা 19 সালে, যে এদের মধ্যে কোন দুটো বিষয় তৈত্তিরীয় ব্রাহ্মণের বিষয়। অপশন মনে আছে আমার এখনো পর্যন্ত, সম্ভবত গবায়ন, অগ্নিহোত্র, গবামায়ন, অগ্নিহোত্র, সৌত্রামণি, বাজপেয়, এরম 4-5টা অপশন দিয়েছিল। তার মধ্যে প্রথম কাণ্ডে গবামায়ন এবং বাজপেয় ছিল বোধহয়, সৌত্রামণি আর অগ্নিহোত্র তো দ্বিতীয় অধ্যায়ের বিষয়। তো এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন চেয়েছিল, তৈত্তিরীয় ব্রাহ্মণের আলোচ্য বিষয় হিসাবে কিন্তু প্রশ্ন এসেছিল। তো আমাদেরকে একটু সচেতন হয়ে যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে ফলো করি এবং তাকে বেস করে যদি নিজের পাঠ্য বিষয় বলো বা কোশ্চেনের অভ্যাসের ধরন বলো যদি বদলাতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা লড়াইতে এগিয়ে থাকতে পারবো। না হলে কিন্তু প্রতিবারই দেখা যাবে 2 নম্বর 4টে নম্বরের জন্য বা 2-4টে প্রশ্নের জন্য জেআরএফটা আটকে যাচ্ছে। ঠিক আছে, একটু অ্যাডভান্স হয়ে এগোতে হওয়ার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু হবে না। এরপর আমরা মৈত্রায়ণীটা দেখেই নিলাম। আমি বলে দিই যে ওখানে 7, এখানে 4, ওখানে 44, এখানে 54। এটা আপো পাঠক হয়ে গেছে, এটা প্রো পাঠক হবে, একটু আকার একদিকে উল্টো পাল্টা হয়ে গেছে। অনুবাগ এখানে 634, ওখানে হচ্ছিল কত 600, কেউ একজন বলো, একটুখানি বলেছি 600 কত, 631 631। এখানে 2144, ওখানে 2198। ঠিক আছে, এইভাবেই মনে রাখতে হবে আমাদেরকে, তাহলে সব সময় মনে থাকবে। এর প্রথম কাণ্ডের গুরুত্বপূর্ণ বিষয়, ধরো এর মধ্যে দিয়ে দিল যে অধস্তনেষু তৈত্রীয় সংহিতায়াহ প্রথম কাণ্ডেষু বিষয়ঃ স্তঃ। এদের মধ্যে মৈত্রায়ণী সংহিতার প্রথম কাণ্ডের বিষয় কোন দুটো? 4-5টা, এখন আবার ABCDE পর্যন্ত অপশন চলে যায়, 5টা করে দিয়ে দিচ্ছে, তার মধ্যে বাঁচতে দিচ্ছে। ঠিক আছে, তো তোমাদের ধরো দিয়ে দিল, সাপোজ অগ্নিহোত্র দিল, চাতুর্মাস্য দিল, রাজসূয় দিল, অগ্নিচিতি দিল, আর প্রবর্গাদি দিল। 5টা অপশন হয়ে গেল। বা ধরো অশ্বমেধি দিয়ে দিল। ঠিক আছে, তো বুঝতে পারছো এখানে দর্শপূর্ণ অগ্নিহোত্র এবং চাতুর্মাস্য প্রথম কাণ্ডের বিষয়। অশ্বমেধ বলো, রাজসূয় বলো, এগুলো কিন্তু ওই প্রথম কাণ্ডের মধ্যে নেই। তো এইভাবে কিন্তু এখান থেকে প্রশ্ন যে খুব শক্ত হবে তা নয়, প্রশ্ন হলে এখান থেকে এমনই হবে, এখান থেকে কোনো ক্রম জিজ্ঞাসা করবে না। এখান থেকে কি জিজ্ঞাসা করবে, যে মৈত্রেয় সংহিতার প্রথম কাণ্ডের বিষয় কোনগুলো, নিচের অপশন গুলোর মধ্যে। তখন 5টা অপশনের মধ্যে দেখলে অগ্নিহোত্র চাতুর্মাস্যকে পেয়ে যাচ্ছে, বা বাজপেয়, অগ্নিহোত্র, চাতুর্মাস্য 3টে রয়েছে ধরো, এরকম 3টে অপশন দিয়েও প্রশ্ন এখন তৈরি হচ্ছে। তো আমাদেরকে একটু প্যারালালি একটু খেয়াল রাখতে হবে যে কি লেভেলে গিয়ে প্রশ্নটা হতে পারে। ঠিক আছে, তো এই লেভেলটা যদি আমরা একটু খেয়াল রাখি, তাহলে আমাদের কখনোই প্রশ্ন ভুল হওয়া বা এনটি এর প্রশ্ন আমাদের খুব শক্ত লাগবে না। আবারও বলছি, 100খানা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন আজে বাজে হবেই, সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ঠিক আছে, ওই 10টা প্রশ্ন প্রতিবারই আন করা হবে, কিন্তু আমাকে টার্গেট রাখতে হবে আমার যেন 85 থেকে 90টা প্রশ্ন আমি ঠিকঠাক অ্যাটেন্ড করে আসতে পারি, এই লক্ষ্যটা আমাকে রাখতে হবে। 10টা প্রশ্ন কি এসেছে, খুব হয়তো বাজে প্রশ্ন আসতে পারে, কোন একটা আন করা গ্রন্থের নাম দিয়ে বললে গ্রন্থকার কি। যেমন এবারেই একটি প্রশ্ন এসছে তোমাদের, সম্ভবত প্রশ্নটা এ থেকে দিয়ে করেছে, ওই বৌদ্ধদের যে বৈভাষিক শাখার সঙ্গে একটা টিকার নাম দিয়ে দিয়েছে, টিকার নামটা দিয়ে জিজ্ঞাসা করেছে এটা কোন সম্প্রদায়ের সঙ্গে সম্বন্ধ যুক্ত, এরকম একটা প্রশ্ন সম্ভবত এসছে, তাই তো এবারে? হ্যাঁ স্যার। কি সারথ্য দীপিকা বলে একটা টিকা দিয়ে দিয়েছিল সম্ভবত। ঠিক আছে, যে এটা কার সঙ্গে সম্বন্ধ, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক, নাকি অন্য পিটক, কিছু একটা দিয়ে এরকম ভাবে প্রশ্ন করেছিল। তো বিনয় পিটকের সঙ্গে। এবার দেখো এটা একটা আন করা প্রশ্ন। এবার এই পিটকটা, এই একটা প্রশ্নের জন্য এখন যদি কেউ বলে আমি বৌদ্ধ দর্শন সব গ্রন্থ মুখস্থ করব, গ্রন্থকার মুখস্থ করব, সেটা বোকামি হবে। এরকম আন করা প্রশ্ন প্রতিবারই একটা দুটো থাকবে, কিচ্ছু করার নেই। কিন্তু যেই জায়গাটা আমার হাতের মধ্যে রয়েছে, যেটা আমি করে যেতে পারবো, সেই জায়গাগুলোকে আমাকে চেষ্টা করে যাওয়ার জন্য। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এরপরে দেখো, এরপরে যদি আমরা দেখি কঠ সংহিতা এবং কপিস্থল সংহিতা রয়েছে। কঠ সংহিতার মধ্যে আমাদের কি রয়েছে, 5টি কাণ্ড রয়েছে। 5টি কাণ্ড কি কি?
ক্রম মুখস্থ রাখতে হবে। বারবার বলছি কট সংহিতার 5টি ক্রম এখনো পর্যন্ত আসেনি, কিন্তু হয়তো দেখা যাবে যে সামনে ডিসেম্বরের নেটেই কট সংহিতার 5টি যে ক্রম সেখান থেকে হয়তো পরীক্ষায় প্রশ্ন করতে পারে। ঠিক আছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে 5টি ক্রম কি কি: উঠুমিকা, মধ্যমিকা, ঔরমিকা, যাজ্জানুবাক্য, অশ্বমেধাদি, অনুবচন। এই যে 5টা ক্রম কাণ্ডের কট সংহিতার যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কট সংহিতার ক্রম খণ্ডগুলোর ক্রমানুসারে সাজাও, আসতেই পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে। তো এইখানে ক্রম আমাদের মুখস্থ রাখতে হবে: উঠিমিকা, মধ্যমিকা, ঔরমিকা, যাজ্জানুবাক্য, অশ্বমেধাদি, অনুবচন। এটাকে মনে রাখতেই হবে আমাদেরকে। কট সংহিতার 40টি স্থানক রয়েছে। স্থানকটা আর মন্ত্র সংখ্যাটা সবগুলো মনে রাখতে পারলে খুবই ভালো, কিন্তু আমি যেটা উপখণ্ড, অনুবচন না মনে রাখলেও স্থানক, অনুবাক এবং মন্ত্র, এই 3টে বিষয় তো মনে রাখতে হবে। অনুবাক কটা রয়েছে? 883-43টা, মন্ত্র রয়েছে 3091টি এবং স্থানক রয়েছে 40টি। ঠিক আছে, কপিস্থল শাখায় 48টি অষ্টক রয়েছে, তো 6 × 8 = 48 হয়। 6টা অধ্যায় রয়েছে, প্রত্যেকটা অধ্যায় 8টা করে নিয়ে 6টা অষ্টক রয়েছে এবং 6 × 8 = 48টা অধ্যায় রয়েছে, প্রত্যেকটা অষ্টকে 8টা করে অধ্যায় থাকে। এটা হয়ে গেল আমাদের কট সংহিতা হয়ে গেল। এবার আমাদের যেতে হবে কি সামবেদ সংহিতায়। সামবেদ সংহিতায় আমাদের পূর্বার্চিক এবং স্যার বলছি হ্যাঁ বলো। বলছি যে শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণটা নিয়ে একটু বলুন তো, শুক্ল এই যজুর্বেদের, শতপথ ব্রাহ্মণ। হ্যাঁ শতপথ ব্রাহ্মণের কি জানতে চাও আমাকে একটু বলো, তুমি বলছি। ওই শতপথ যে ব্রাহ্মণটা আছে ওটাকে আবার দুটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে মধ্যাঞ্জনীয় শতপথ, একটা হচ্ছে কর্ণ শতপথ। ওর মধ্যে হ্যাঁ আবার অবশ্যই 104, অবশ্যই 106 অবশ্যই, একটু বলে দিন আমি তো স্যার। বলে দিচ্ছি। ব্রাহ্মণটা তোমাদের আমি এর পরের দিন ডিটেলে পড়াবো, ব্রাহ্মণ সাহিত্য পুরোটাই ডিটেলে, এবং তোমাদের একটা ফ্রি ক্লাসই রাখা হবে, তোমরা সকলেই ক্লাস করতে পারবে, কোনো অসুবিধা নেই। ব্রাহ্মণ সাহিত্য আমি পড়াবো, পুরোটাই পড়াবো। তাও তুমি যখন কোশ্চেন করলে বলে দিচ্ছি। দেখো, শতপথ ব্রাহ্মণের রচয়িতা হচ্ছেন যাজ্ঞবল্ক্য, সেটা তুমি মাধ্যম দিনেই দেখো বা কান্যতেই দেখো। ঠিক আছে, দুটোতেই। কান্য শাখায় 104টি অধ্যায় রয়েছে, মাধ্যম দিনে 100টি অধ্যায় রয়েছে। ঠিক আছে, কাণ্ড যদি দেখো, মাধ্যম দিনে 14টি কাণ্ড রয়েছে, কান্যতে 17টি কাণ্ড রয়েছে। ব্রাহ্মণ যদি বলো, মাধ্যম দিনে রয়েছে 438টি ব্রাহ্মণ, আর কান্যতে রয়েছে 435টি ব্রাহ্মণ। আর কাণ্ডিকা যদি বলো, 7624টি কাণ্ডিকা রয়েছে মাধ্যম দিনে, আর 6806টি কাণ্ডিকা রয়েছে হচ্ছে তোমার কান্যতে। ঠিক আছে, এই যে 4টে বিষয় বললাম, এটার বাইরে প্রশ্ন জিজ্ঞাসা করবে না তোমাকে। আর একটা জিজ্ঞাসা করতে পারে, প্রথম কাণ্ড এবং দ্বিতীয় কাণ্ডের বিষয়বস্তু জিজ্ঞাসা করতে পারে। উল্টো, মাধ্যম দিনে দর্শপূর্ণমাস প্রথম কাণ্ডে, অগ্নিহোত্র চাতুর্মাস্য দ্বিতীয় কাণ্ডে, কিন্তু কান্নর ক্ষেত্রে অগ্নিহোত্র চাতুর্মাস্য প্রথম কাণ্ডে আর দর্শপূর্ণমাস হচ্ছে দ্বিতীয় কাণ্ডের আলোচ্য বিষয়। বোঝা গেল রশিদুল? হ্যাঁ স্যার। মাধ্যম দিন আর কান্ন থেকে এই যে 4-5টা আমি তথ্য বললাম, এই 4-5টা তথ্য কেউ মাথায় রাখলে এর বাইরে জিজ্ঞাসা করবে না। মেনলি যেটা জিজ্ঞাসা করতে পারে কনফিউজ করার জন্য, অধ্যায়টা মানে শাখাটা জিজ্ঞাসা করতে পারে, যেহেতু 104 এবং 101 বেশিরভাগই 100টাই নিয়েই, শতপথ দেখেই মনে হয় যেন 100টাই, ওই জন্য উল্লেখ করে দেবে যে কান্য শাখার শতপথ ব্রাহ্মণে কটি অধ্যায় রয়েছে। 100 অপশানেও দেবে, বেশিরভাগ ছেলে মেয়ে 100ই উত্তর করবে, কিন্তু উত্তর হবে 104। তো এই বিষয়গুলোকে একটু খেয়াল রেখে চললেই কিন্তু ঠিক করা যাবে। ঠিক আছে, তবে তাহলে স্যার শতপথ ব্রাহ্মণটাকে দুটি ভাগে ভাগ করেছে তাই তো, একটা হচ্ছে কর্ণ শাখা আর একটা হচ্ছে মধ্যাঞ্জনীয় হ্যাঁ শতপথ। হ্যাঁ, মাধ্যমিক শাখার শতপথ ব্রাহ্মণ এবং কান্য শাখার শতপথ ব্রাহ্মণ। ঠিক আছে, আচ্ছা, যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে সামবেদ সংহিতাটা এবার আমরা একটু দেখে নেবো। সামবেদ সংহিতার যে বিষয়গুলো রয়েছে, সামবেদ সংহিতার মধ্যে দেখো পূর্বার্চিক রয়েছে, উত্তরার্চিক রয়েছে। পূর্বার্চিকের আমাদের যেটা রয়েছে 6টি অধ্যায় রয়েছে, আর আমাদের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 4টে কাণ্ড রয়েছে এবং 650টি। টোটাল মন্ত্রের সংখ্যা হচ্ছে 875টি। 650 যদি হয় এখানে, 1225 পড়ে থাকবে এখানে। টোটালটাকে মাথায় রাখবে 875। এখানে দেখো মোট মন্ত্র, এটা তাম মন্ত্র হয়ে গেছে, একটু ঘুরে গেছে বাংলা লেখাটা, একটু জাস্ট এখানটা না একটু আমার কারেকশনটা করা হয়নি, জাস্ট সরি। এই জায়গাটা একটু খেয়াল রাখো প্রত্যেকে, জাস্ট আমি একটু কালার করে দিই জায়গাটা, হ্যাঁ বোল্ড করে দিচ্ছি। এখানে দেখো 875, 1225 এবং 650। 650 পূর্বার্চিকে, উত্তরার্চিকে, আর উত্তরার্চিকে 9টি প্রপাঠক রয়েছে, 21টা অধ্যায় রয়েছে এবং 600টি মন্ত্র রয়েছে। মন্ত্র সংখ্যাটা এখানে মেনশন করা নেই। 600টি বলছি, সরি, সুক্ত 600টি না 400টি সুক্ত রয়েছে। মন্ত্র তো বললাম 1225, সুক্ত রয়েছে 400টি উত্তরার্চিকে। এখানে 4টি তোমার 4 প্রকার কাণ্ড রয়েছে। কি কি? আগ্নেয়, ঐন্দ্র, পবমান এবং আরণ্যক।
এটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। আগ্নেয়, আমি স্যার আমি পূর্বাচিকিক যেটা রয়েছে ওটা আমি 5টা কাণ্ড পেয়েছি। একটা হচ্ছে আগ্নেয়, ইন্দ্র, হ্যাঁ, পবন, আরণ্যক, আর তোমরা একটা যেটা যেটা পেয়েছো মহানাগ্নি। মহানাম্নী আর্চিক বলে একটা পেয়েছো এক্সট্রা, তাই তো? হ্যাঁ স্যার। মহানাম্নী আর্চিকটাকে না অন্য কোনো মানে এমনি অনেক বেসিক গ্রন্থ আছে যেখানে এই গ্রন্থ সেখানে স্বীকার করা হয়নি, 4টেই মানা হয়েছে, ঠিক আছে? ওই কারণে আমি 5টির জায়গায়, আমি নিজেও যখন করেছিলাম 4টের জায়গায় 5টাই দেখেছিলাম, কিন্তু আরো স্টাডি করে আমি পরবর্তীকালে দেখেছি ওটা 4টেই হচ্ছে বেসিক্যালি ঠিক। মহানাম্নী আর্চিকটাকে না অনেক জায়গায় গ্রহণযোগ্যতা দেয়নি, ঠিক আছে? এটাকে একটু খেয়াল রাখার চেষ্টা করবে। 4টে যদি 4, 5 দুটোই আসে, তারকে উত্তর করায় 4টে কাণ্ডই অনেকে বেশি মানে। ওই জন্য আমি 4টেই এখানে দিয়েছি, মহানাম্নী আর্চিকটাকে আমি বাদই রেখেছি ইচ্ছা করি, ঠিক আছে? বোঝা গেল? এরপরে আমরা দেখবো সামগানের যে ভেদ। সামগান 4 প্রকার: গ্রামগেয় গান, অরণ্য গান, উহগান, উইহগান। এই 4 প্রকার সামবেদের সামগান রয়েছে। সামগান ক্রম কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, গ্রামগেয়, অরণ্য, উহ এবং উইহ, এই ভালো করে খেয়াল রাখতে হবে। এর অপর নাম হচ্ছে কি গানবেদ এবং উদ্গাত্রবেদ। সামভক্তি এবং সামবিকার যেন কারণ না গোলায়, এবং ক্রম ভালো করে, সামবিকার 6 প্রকার: বিকার, বিশ্লেষ, বিকর্ষণ, অভ্যাস, বিরাম, স্তব। এই 6টা হচ্ছে সামবিকার। আর সামভক্তি হচ্ছে 5 প্রকার: প্রস্তাব, উদ্গীত, প্রতিহার, উপদ্রব, নিধন। ঠিক আছে? এইভাবেই বারবার রিভিশন করলে মুখ দিয়ে এবং থরলি প্যারালিয়ালি বেরিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। রিভিশনটা শুধু করতে হবে। যাদের এখন আটকাচ্ছে বলে মনে হচ্ছে তারা বেশি না, কিছুদিন রিভিশন করো, তারপরে দেখবে অটোমেটিক্যালি ক্রমগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? অসুবিধা হবে না, শুধু রিভিশনটা একটু ভালো করে করতে হবে। এরপর আমরা দেখবো অথর্ববেদীয় সংহিতা। অথর্ববেদীয় সংহিতার কি? অথর্ববেদের শাখা পতঞ্জলির মতে 9টা, চরণগুহের মতেও 9টা, ঠিক আছে? আর পাওয়া যায় 2টো শাখা, কৈপল্লাদ শাখা এবং সৌনক শাখা। কিন্তু যেই 7টা পাওয়া যায় না সেগুলোর নামও কিন্তু একটু পারলে দেখে রাখবে, ওখানে অনেকগুলো নাম রয়েছে, একটু ভালো করে দেখে রাখবে। আহ চরণ বৈদ্য ফৈদ্য ইত্যাদি অনেক নাম রয়েছে, ঠিক আছে? সম্ভবত 7টা এক্সট্রা নামও বলে রাখবে, মানে কম দেবে না, হয়তো দিতে পারে, ঠিক আছে? এরপর আমাদের আরেকটা যেটি বিষয় তত্ত্ব, সামবেদের যে 2টো শাখা, এই 2টো শাখার মধ্যে একটি এক্সট্রা তথ্য জেনে রাখো, যে কৈপল্লাদ শাখার যিনি সম্পাদন করেছেন তিনি হচ্ছেন ব্লুমফিল্ড এবং গার্বে। এবং এই শাখাটাইকেই তোমার কাশ্মীরের দিকে সাধারণ, একে কাশ্মীরিয়ান অথর্ববেদও বলা হয়। কাশ্মীরের সাইডে অথর্ববেদটা প্রচলিত, একে কাশ্মীরিয়ান অথর্ববেদও বলা হয় কৈপল্লাদ শাখাটাকে। এটার রচয়িতা বা প্রকাশ সম্পাদন কর্তা হচ্ছে ব্লুমফিল্ড এবং গার্বে, ঠিক আছে? আর সৌনক শাখার যে অথর্ববেদ তার সম্পাদন করেছেন রোট এবং উইটনি, ঠিক আছে? এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখো। আর অথর্ববেদের মেনলি যেটা, আমি সময়ের অভাবে এই পুরো পিপিটিটা রেডি করতে পারি, কিন্তু তোমাদের জাস্ট মুখেই বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নিতে পারো। মেনলি জানতে হবে আমাদের কি, এর কাণ্ড 20টা, প্রপাঠক 34টা, অনুবাক 111টা, সূক্ত 730, 731, 2টো মতই পাওয়া যায়। 30টা প্রসিদ্ধ বা ফেমাস, 31টা কোথাও কোথাও উল্লেখ রয়েছে, ঠিক আছে? দুটো কি মনে রাখবো, অপশানে যেটা পাবে দেবে। যদি দুটোই অপশানে আছে 30, 31 হয়তো আসবে না, এলে 30টা উত্তর করতে পারো, কিন্তু 30, 31 দুটো মতই পাওয়া যায়, 730, 731। আর মন্ত্র সংখ্যা কি? মন্ত্র সংখ্যা হচ্ছে 5987 অ্যাপ্রক্স, মানে মানে এক্সাক্ট, আর অ্যাপ্রক্স 6000 ধরা হয়। এক্সাক্ট মন্ত্র যদি বলা হয় 5947। এক্সাক্টটাই মনে রাখা ভালো, কারণ যেহেতু ঋগ্বেদের অক্ষর সংখ্যা বা শব্দ সংখ্যা দিতে পারে, তাই এক্সাক্টটাই হয়তো কোশ্চেনে 6000টা তোমরা পাবে। অনেকে 6000টা মনে রাখে, এক্সাক্টটাকে মনে রাখার চেষ্টা করে না। এক্সাক্টটাকে মনে রাখবে 5987, এটাই এক্সাক্ট, ঠিক আছে? আর বৃহত্তম 20টা কাণ্ডের মধ্যে বৃহত্তম কাণ্ড হচ্ছে 20তম কাণ্ডটা বৃহত্তম কাণ্ড, এবং ক্ষুদ্রতম কাণ্ড হচ্ছে সপ্তদশ কাণ্ডটি হচ্ছে ক্ষুদ্রতম কাণ্ড। এই মোটামুটি বেসিক ইনফরমেশন গুলো অথর্ববেদ সংহিতা থেকে পড়ে রাখলেই চলবে। আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় এটুকুনি আমরা পড়বো। সকলে ধৈর্য নিয়ে শোনার জন্য অত্যন্ত থ্যাংক ইউ সকলকে। এর পরের দিন আমরা ব্রাহ্মণ সাহিত্য এবং অন্যান্য বৈদিক ব্যাখ্যাকার এবং এগুলো আলোচনা করব। আজকের ক্লাসের আলোচনা কি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ফিডব্যাক দিও, তাহলে আমারও ভালো লাগবে। যদি বুঝতে পারো, আমার বোঝানো যদি তোমাদের বোঝা যায় তো ঠিক আছে, যারা নতুন জয়েন করলে, ঠিক আছে?
আর যারা পুরনো আছো তারা তো অবশ্যই জানাবে ক্লাসে এইভাবে পড়াতে কেমন লাগলো তোমাদের। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের জন্য আরো বেটার ক্লাস নিয়ে আসা, যাতে তোমাদের কাজে লাগে, তোমরা ভালোভাবে আরো করতে পারো। যেই জায়গাগুলো তোমাদের সমস্যা আছে তোমরা গ্রুপে তোমাদের ফিডব্যাক চাইলে তোমরা জানতে পারো যে তোমাদের পার্টিকুলার কোন টপিকটা বেশি সমস্যা, কোন টপিকটায় ক্লাস দিলে তোমাদের উপকারে লাগতে পারে, বা তোমরা কোন টপিকটা ক্লাস পেলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, সেই টপিকের ওপর আমি অবশ্যই চেষ্টা করব ক্লাস নিয়ে আসা তোমাদের জন্য। এবং তোমাদের জন্য কোশ্চেন আনসার সেশন এবং পিওয়াইকিউ সেশন খুব তাড়াতাড়ি, যেহেতু কিছুদিন হলো আমি খুব সময়ের জন্য ব্যস্ত ছিলাম, করতে পারছিলাম না বিভিন্ন সময়ের কারণে। তো আমি চেষ্টা করবো আবারও বিভিন্নভাবে তোমাদের সাথে ফ্রি ক্লাসগুলো দেওয়ার। আমি বেসিকভাবে ফ্রি ক্লাস বহুদিন আমি দিতে পারিনি, বন্ধ ছিল, শুধুমাত্র ব্যাচের ছেলে মেয়েদেরই সময় দিতে পারতাম না, তাও ওদের খুবই আমি কষ্ট করে সময় বের করে সপ্তাহে কোনোদিন 2টো ক্লাস নিয়েছি, 3টে তো নিতেই পারি না এখন ব্যস্ততার কারণে। 3টে রুটিনের ক্লাস 2টো করে নিতাম এতদিন ধরে ওদের। এবার থেকে যারা ব্যাচের তাদেরও আমি চেষ্টা করবো 3টে করে সপ্তাহে ক্লাস নেওয়ার, এবং ফ্রি ক্লাসও তোমাদের জন্য যাতে এক্সট্রা অ্যাটেন্ড করতে পারি 1-2টো, সেটারও চেষ্টা করব। ঠিক আছে, যারা ক্লাসে এতক্ষণ ধরে ধৈর্য ধরে থাকলে থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসটা আমরা শেষ করব। কারোর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো।